জয়রাম রাঠোরের মুখে একটা বিরক্তি ভাব ফুটে উঠেছিল। ক্যাপ্টেন শশাঙ্ক সিংঘাল থামতে জয়রাম রাঠোর বলল, তুমি বোধহয় ইতিহাসের ছাত্র ছিলে? জি স্যার। কোথায় তুমি লেখাপড়া করেছ? আলিগড়ে? না স্যার, অনার্স মাস্টার্স দুটোই আমি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে করেছি। ভালো করেছ। তবে তুমি সামরিক বাহিনীতে না এসে বিনোদনভাবে কিংবা রামমোহনের মতো কোনো সর্বোদয় নেতা হওয়া উচিত ছিল তোমার। থাক, তুমি তোমার প্রশ্নের উত্তর চাও? জি স্যার। তত্ত্বকথা শুনতে নাকি নগ্ন সত্যটা জানতে চাও? সত্য জানতে চাই স্যার। মুসলমানরা সীমাহীন সম্পদের মালিক, এক বদ্ধ বোকার মতো। ওদের কাছে এমন এক পরশ পাথর আছে যা গোটা দুনিয়াকে ওদের জন্য সোনায় পরিণত করে দিতে পারে, কিন্তু এ কথাটা ওই বোকারা জানে না। ওরা এটা জানা এবং ব্যবহার করার আগেই ওদের হাত পা ভেঙে ওদের চলৎ শক্তি রহিত করা প্রয়োজন। এই কাজই এখন চলছে, বললে জয়রাম রাঠোর। বুঝলাম না স্যার। মুসলমানদের টেরোরিস্ট হওয়া এবং তাদের হাত পা ভেঙে চলৎ শক্তি রহিত করা, এই দুইয়ের মধ্যে কি সম্পর্ক? কল্পনা করো, ভোটের কোনো এক প্রার্থীর কথা, ভীষণ জনপ্রিয়, মানুষ তাকে দারুণ ভালোবাসে, সে সকলের ভোট পেয়ে যাচ্ছে। কিন্তু এই সময় যদি প্রমাণ হয়ে যায় যে সে কোটি টাকা আত্মসাৎকারী, কোটি টাকার কালোবাজারি, তখন তার অবস্থা কি দাঁড়ায়? হাত পা ভাঙা চলৎ শক্তিহীন মানুষের মতো হয়ে যায় না? প্রকৃত অর্থে মানুষের কাছে তার মৃত্যু ঘটে যায় কি না? মুসলমানরা টেরোরিস্ট চিহ্নিত হবার পর তাদের এই অবস্থাই হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন ছিল, মুসলমানরা হঠাৎ এভাবে টেরোরিস্ট হলো কি করে? কারণটা তো বলেছি, উদাহরণও দিয়েছি। এ থেকে বুঝে নেওয়া উচিত ছিল। আরও খোলাসা শুনতে চাও? জি স্যার। মুসলমানদের টেরোরিস্ট বানানো হয়েছে, পুঁজি করা হয়েছে তাদের অসন্তোষকে। এ লক্ষ্যেই তাদের অসন্তোষকে বাড়ানো হয়েছে, কমানোর বা তাদের সমস্যা সমাধানের কোনো চেষ্টা করা হয়নি। মুসলমানদের দুটি সমস্যা ছিল খুব বড়, একটা ফিলিস্তিন, অন্যটা কাশ্মীর। জাতিসংঘের মাধ্যমে বহু আগেই এই সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু তা করতে দেয়া হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া, দুই পরাশক্তি দুই পক্ষ নিয়ে সমস্যা দুটিকে ঝুলিয়ে রাখে প্রায় 40 বছর। ফিলিস্তিন সমস্যা নিয়ে ইসরায়েল ও আরবদের মধ্যে এবং কাশ্মীর সমস্যা নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে 3টি করে বড় বড় যুদ্ধ সংঘটিত হয়েছে। জীবন ও সম্পদের সীমাহীন ক্ষতি হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। এই অবস্থায় জাতিসংঘের ব্যর্থতার পটভূমিতেই 90 দশকের আগে ও এর শুরু থেকে ফিলিস্তিন ও কাশ্মীরের বাসিন্দারা স্বাধীনতার জন্য গেরিলা লড়াই শুরু করে। গোটা 90 দশক ধরে এ লড়াই চলে। পরাশক্তি হিসাবে রাশিয়ার পতন ঘটার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমী শক্তির একক নেতৃত্বে এই সমস্যার সমাধান হল না। এ অব্যাহত অবিচার মুসলিম দেশসমূহে নিজেদের আদর্শ ও অধিকারের চেতনা অবলম্বন করে মুসলিম যুবশক্তির উত্থান, ইসলামের নামে ইরানে বিপ্লব এবং আফগানিস্তানে মুসলিম সমর শক্তির বিজয় শুধু মুসলিম বিশ্বে নয়, গোটা দুনিয়ায় মুসলমানদের মধ্যে নতুন জাগরণের জোয়ার সৃষ্টি করে। এই জাগরণের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এক নতুন শক্তির উত্থান প্রত্যক্ষ করল। নতুন শক্তির এই উত্থানকে অঙ্কুরে শেষ করে দেবার জন্য একটা বড় অজুহাত বা উপলক্ষের প্রয়োজন ছিল। সন্ত্রাসকে তারা এই উপলক্ষ হিসাবে বাছাই করল। আফগানিস্তানে গেরিলা যুদ্ধে বিজয়ী, কাশ্মীর ও ফিলিস্তিনে গেরিলা যুদ্ধরত এবং যুগ যুগান্তের অবিচার পীড়িত মারমুখী হয়ে ওঠা মুসলমানদের উপর সন্ত্রাসী হওয়ার দোষ চাপানো ছিল খুব সহজ। মুসলমানদের উপর সন্ত্রাসের দায় চাপানোর জন্যেই নিউ ইয়র্কের টুইন টাওয়ার ধ্বংসের সন্ত্রাসী মার্কা এক কর্মকাণ্ড অভিনীত হল। যেহেতু তাকফিরুল হিজরা, আল জিহাদ ও হিজবুল্লার মতো ক্ষুদ্র কয়েকটা গোষ্ঠী ছাড়া মুসলিম বিশ্বের সব ইসলামী দলই গণতান্ত্রিক, তারা সন্ত্রাস ষড়যন্ত্র পছন্দ করে না। তাই আল কায়েদা নামে একটা ইসলামী দল ও লাদেন নামে একটা ইসলামী ব্যক্তিত্বকে খাড়া করা হয় এবং টুইন টাওয়ার ধ্বংসের দায় এদের ঘাড়ে চাপানো হয়। তাদের আশ্রয় দেওয়ার অপরাধে আফগানিস্তান ধ্বংস করা হল। শুরু হয়ে গেল সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ।
মুসলমানদের বানানো হলো এই যুদ্ধের প্রতিপক্ষ, অন্য কথায় সন্ত্রাসী। দীর্ঘ বক্তব্য দিয়ে থামল জয়রাম রাথোড়। ধন্যবাদ স্যার, বুঝতে পেরেছি সব, কিন্তু স্যার আমরা যার সন্ধান করছি সে কি সত্যিই টেরোরিস্ট না বানিয়ে বলা হচ্ছে, বলল ক্যাপ্টেন শশাঙ্ক সিংহাল। সঙ্গে সঙ্গে জবাব দিল না জয়রাম রাথোড়। তার মুখে একটা অস্পষ্ট হাসি ফুটে উঠল। বলল, তুমি সত্য জানতে চাও না যা বলা উচিত তা জানতে চাও? সত্য জানতে চাই স্যার। সত্য জানতে চাইলে এখন উত্তর পাবে না। এখন আমরা যুদ্ধক্ষেত্রে আছি। যাকে আমরা বধ করব তার সম্পর্কে ভালো চিন্তা বা ভালো কথার এখন সময় নয়। তাহলে অর্থ দাঁড়ায় স্যার সে ভালো কেউ? জয়রাম রাঠোর চোখ পাকিয়ে ক্যাপ্টেন শশাঙ্কের কথার উত্তর দিতে যাচ্ছিল, সে সময় তার মোবাইল বেজে উঠল। মোবাইল তুলে নিয়ে স্ক্রিনের দিকে চেয়ে অ্যাটেনশনের ভঙ্গিতে সোজা হয়ে চেয়ারে বসল। বলল, স্যার। স্যার। ওপারের কথা শুনল। শুনে শশব্যস্তে বলল, স্যার নিশ্চিন্তে থাকুন স্যার, আমাদের চোখ এড়িয়ে এসে পোর্ট ব্লেয়ারে প্রবেশ করতে পারবে না। পশ্চিম উপকূলের স্পাইক আইল্যান্ড থেকে আমাদের লোক চোখ রেখেছে নর্থ প্যাসেজ, সাউথ প্যাসেজ সহ পশ্চিম উপকূলের দিকে। স্যার, পশ্চিম উপকূলে বাড়তি ব্যবস্থা হিসাবে আছে হারতাবাদের পশ্চিম উপকূলে আমাদের আরও কিছু লোকজন। নেইল আইল্যান্ডে আমরা আরেকজনকে রেখেছি পূর্ব উপকূলে বাড়তি সতর্কতার জন্যে। সাউথ আন্দামানের দুপাশের গোটা উপকূলই আমাদের নজরে স্যার। থামল জয়রাম রাঠোর। ওপারের কথা শুনল। উত্তরে বলল, না স্যার, ভুল হবে না। তার চেহারা আমাদের মুখস্থ, চিনতে পারলেই গুলি, কোনো কথা নয় স্যার। কথা শেষ করে ওপারের কথা শুনে ধন্যবাদ দিয়ে মোবাইল রেখে দিল জয়রাম রাথোর। কার টেলিফোন ছিল স্যার? উৎফুল্ল কণ্ঠে জিজ্ঞেস করল ক্যাপ্টেন শশাঙ্ক সিংহাল। কার আবার? কথা শেষ না করেই থেমে গেল জয়রাম। নিজেকে সামলে নিয়েই বলে উঠল, উনি ছিলেন গভর্নর বিবি মাধব। বলেই দূরবীনের দিকে আবার মনোযোগ দিল। বলল ক্যাপ্টেন শশাঙ্ককে লক্ষ্য করে, দেখো দূরবীনে ভালোভাবে চোখ রাখো। তার কথা শেষ হবার আগেই তার মোবাইল বেজে উঠল। মোবাইল তুলে নিয়ে তাকালো স্ক্রিনে, দেখল স্ক্রিনে বিপিন বাজোয়ার নাম ভেসে উঠেছে। বিপিন বাজোয়া নেইল আইল্যান্ডের পর্যবেক্ষণ টাওয়ার থেকে নজর রাখছে উপকূলসহ পোর্ট ব্লেয়ারের সামনের আন্দামান সাগরের উপর। জয়রাম খুশি হল মোবাইল স্ক্রিনে বাজোয়ার নাম দেখে। বলল, কি খবর বাজোয়া? বড় ঘটনা ঘটে গেছে, বলল বাজোয়া, উত্তেজিত তার কণ্ঠস্বর। কি ঘটনা? এক বিস্ফোরণে আহমাদ মুসার বোট ধ্বংস হয়েছে। আহমাদ মুসাও? কোথায়? কি ঘটনা? আমাদের নেইল আইল্যান্ড থেকে প্রায় 60 কিলোমিটার দক্ষিণে, বলা যায় 93 ডিগ্রি অক্ষাংশের উপর আমাদের বোট দ্বারা ঘেরাও অবস্থায় আহমাদ মুসার বোটে বিস্ফোরণ ঘটেছে। ঘটনাটা কি? আহমাদ মুসার বোটটি যখন পশ্চিম উপকূলের স্পাইক আইল্যান্ডের উত্তর দিয়ে নর্থ প্যাসেজ প্রবেশ করেছিল পূর্ব উপকূলে আসার জন্যে, তখন স্পাইক আইল্যান্ডে আমাদের পর্যবেক্ষণ কেন্দ্র তা দেখতে পাই। বোটের আলো নিভানো ছিল, ইঞ্জিন ছিল সাইলেন্সার যুক্ত। বোটের চালক ছিল একমাত্র আরোহী। একটা কৌণিক অবস্থানের কারণে নাইট ভিশন দূরবীনেও তাকে চেনা সম্ভব হয়নি। সন্দেহ হয় না স্পাইক দ্বীপ থেকে একটা বোট তার পিছু নেয়। সন্দেহযুক্ত বোটটি নর্থ প্যাসেজ পার হয়ে রিসেজ দ্বীপপুঞ্জ ঘুরে বারেন দ্বীপকে বাঁয়ে রেখে দক্ষিণ দিকে চলতে শুরু করে। দক্ষিণগামী কোনো বোট পাগলের মতো এতটা পথ কখনো ঘোরে না। এতে সন্দেহ আমাদের আরও বাড়ে। রিসেস দ্বীপপুঞ্জের আউটরাম দ্বীপের পর্যবেক্ষণ নৌকেন্দ্র থেকে আরও 2টি বোট তার পিছু নেয়। পোর্ট ব্লেয়ার বরাবর এসে রহস্যজনক বোটটি তার গতি পরিবর্তন করে সোজা পশ্চিম দিকে চলতে শুরু করে। সন্দেহ আরও ঘনীভূত হয়। নিশ্চিত বোঝা যায় বোটটির লক্ষ্য পোর্ট ব্লেয়ার। সঙ্গে সঙ্গে ব্যাপারটা ওরা আমাদেরও জানায়। আমরা নেইল আইল্যান্ড থেকে আরও 3টি বোট নিয়ে সামনে থেকে এগোলাম। আমাদের 3টি এবং পেছন থেকে 3টি বোট, 6টি বোট রহস্যজনক বোটটিকে ঘেরাও করে ফেললাম। তখনও বোটের চালক লোকটিকে সরাসরি দেখা যায়নি। আমাদের লক্ষ্য ছিল রহস্যজনক বোটটিকে আটকানো। আমরা বোটের আলো নিভিয়ে তার দিকে অগ্রসর হচ্ছিলাম। আমাদের নাইট ভিশন দূরবীনে সে প্রথম ধরা পড়ল। আমরা চিনতে পারলাম সে আহমাদ মুসা। সঙ্গে সঙ্গে আমাদের বোট থেকে সব বোটকে অ্যালার্ট করা হলো। ঘিরে ফেলা হলো বোটটিকে।
সেও আমাদের দেখে ফেলেছে। তার বোটের স্পিড সাংঘাতিক বেড়ে গেল। তীর বেগে সে এগোলো পোর্ট ব্লেয়ারের দিকে, একদম বেপরোয়া। মনে হলো সামনে অন্য বোট পড়ে গেলে তার উপর দিয়ে এসে সামনে এগোবে। উপায় না দেখে তাকে থামাবার জন্য চারদিক থেকে মেশিন গানের গোলাবর্ষণ শুরু করলাম। আমাদের ব্যারিকেড ভাঙতে পারলেও সে সুরক্ষা করতে পারল না। সম্ভবত ফুয়েল ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে টুকরো টুকরো হয়ে গেল বোটটি, আর সাথে সাথে ছাই হয়ে গেছে আহমাদ মুসাও। বিপিন বাজোয়ার দীর্ঘ বিবৃতি শেষ হল। আনন্দ বিস্ময়ে জয়রাম কিছুক্ষণ কথা বলতে পারল না। তারপর বলল চিৎকার করে, ধন্যবাদ বাজোয়া তোমাদের সকলকে। আমাদের মহামুনি মানে স্যার কি জেনেছেন? এইমাত্র তো ঘটনা ঘটেছে, তার সবগুলো ফোন ব্যস্ত পেয়ে আপনাকেই প্রথম টেলিফোন করলাম। ঠিক আছে, আমি জানিয়ে দিচ্ছি। তোমরা এখন কোথায়? আমরা এখন বিস্ফোরণ ক্ষেত্রে, আপনাদের হুকুমের অপেক্ষা করছি। ঠিক আছে, আমি তাহলে মহামুনি স্যারের সাথে কথা বলে নেই, তারপরে জানাচ্ছি। কথা শেষ করে বাই বলে দ্রুত লাইনটা কেটে দিল। জয়রাম রাঠোর দ্রুত টেলিফোন করল মহামুনি শিবদাস সংঘমিত্র ওরফে গভর্নর বিবি মাধবকে। গভর্নর বিবি মাধব টেলিফোন ধরেই বলল, তোমাদের ধন্যবাদ জয়রাম, খবর আমরা পেয়েছি। খবর শুধু এটা নয় জয়রাম, এটা মহা খবর। পৃথিবীর অধীশ্বরেরা যা পারেনি তোমরা তাই করে দেখালে, সুতরাং আমরা এই পৃথিবী অধীশ্বর হব, এটাই প্রমাণ হল। অবশ্যই মহামুনি গুরুদেব, আমাদের মহাসংঘ অবশ্যই দুনিয়াতে মহা কীর্তি রেখে যাবে। আগে বিশ্বের কথা নয় জয়রাম, নর দেবতা শিবাজি মহাপ্রভুর আমৃত্যু সংগ্রামের যে স্বপ্ন, যা মহাকবি রবীন্দ্রনাথ তার এক ধর্মরাজ্য পাশে খণ্ডচ্ছিন্ন বিক্ষিপ্ত ভারত বেঁধে দেব আমি কবিতাংশে অপরূপভাবে প্রকাশ করেছেন, তার আশু বাস্তবায়ন আমাদের কাজ। তথাস্তু মহামুনি মহাগুরু। আমার জন্য আর কিছু নির্দেশ? কাল সকালে পুলিশ যাওয়া পর্যন্ত ওদের সেখানে অপেক্ষা করতে বলো। কিছু আলামত পেলে তা ওরা সংগ্রহ করতে পারবে। তথাস্তু মহামুনি মহাগুরু। ওপার থেকে লাইন কেটে দেয়া হয়েছে। জয়রাম রাঠোর মোবাইল রেখে দিল। ক্যাপ্টেন শশাঙ্ক বোবা দৃষ্টি নিয়ে তাকিয়েছিল জয়রাম রাঠোরের দিকে। জয়রাম টেলিফোন রাখতেই ক্যাপ্টেন শশাঙ্ক বলল, কার সাথে কথা বললেন স্যার? আমরা যার সন্ধান করছি বোটসহ তার ধ্বংস হওয়ার খবর দেওয়ার কথা বলে টেলিফোন করলেন, কিন্তু খবর তো দিলেন না। হাসল জয়রাম রাঠোর, বলল, উনি আগেই খবর পেয়েছেন, তার খবর পাওয়ার লাইন বহু। কে তিনি স্যার? মহাসংঘ, মহাকীর্তি, মহামুনি, মহাগুরু, এসব কথার কিছুই বুঝলাম না স্যার। এসব শব্দ থেকে বুঝেছ যার সাথে আমি কথা বলেছি তিনি একজন অসাধারণ ব্যক্তি। সাধারণ নে তার কথা বলা যায় না স্যার। দেশ আমাদের গণতন্ত্রের, এখানে আইনের দৃষ্টিতে সাধারণ অসাধারণ কোনো কিছুই নেই। এখানে অস্বচ্ছতার তো কোনো দেয়াল নেই। কেতাবের কথা রাখো, কেতাবের কথা দিয়ে শাসন চলে, দেশ চলে, কিন্তু জাতি বাঁচে না। দেশ ও জাতিকে আপনি আলাদা করে দেখছেন? দেশের নাম সীমার পরিবর্তন হতে পারে, কিন্তু জাতির জীবনপথ অপরিবর্তনশীল, সুতরাং একটু পার্থক্য তো হতেই পারে। একটি গণতান্ত্রিক দেশে জাতীয় জীবনপথ বা জাতীয় স্বার্থ যদি মেজরিটির স্বার্থ হয়, তাহলে সেটাও গণতন্ত্রের অধীন। গণতন্ত্রের অধীন হলে সেটা আইনানুগ হবে এবং তাতে স্বচ্ছতা থাকবে। সুতরাং জাতীয় জীবনপথ বা জাতীয় স্বার্থ তো আলাদা হচ্ছে না। আলাদা হলেই তা আইনানুগ হবে না, তাতে স্বচ্ছতা থাকবে না সেটা নয়, কিন্তু জাতীয় অধিকার প্রতিষ্ঠার অন্তর্বর্তীকালীন একটা সময়ে প্রতিষ্ঠিত আইন ভাঙতে হয়, স্বচ্ছতাও রাখা যায় না। যেমন স্বাধীনতা সংগ্রাম, জাতীয় অধিকার প্রতিষ্ঠার কাজও জাতির স্বাধীনতা সংগ্রাম। সেই সংগ্রাম চলছে, সে সংগ্রামে নেই বলে তুমি অনেক কিছু বুঝতে পারছ না। কিন্তু দেশ তো আমাদের স্বাধীন, আইন ও সংবিধানের বাইরে তো কোনো সংগ্রাম চলতে পারে না। এ সংগ্রাম আসলে কি চাই স্যার? ক্যাপ্টেন শশাঙ্কের চোখে সন্দেহ এবং গভীর অনুসন্ধিৎসা। ওই তো বললাম, শিবাজি যে জন্যে সংগ্রাম করেছেন, রবীন্দ্রনাথ যে কথা কবিতায় প্রকাশ করেছেন, খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত ভারতকে একসাথে বেঁধে এক ধর্মরাজ্য প্রতিষ্ঠা। কিন্তু এ ধরনের সংগ্রাম তো ভারত রাষ্ট্রের স্বাধীনতা চেতনা, সংবিধান দুইয়েরই বিরোধী। তাছাড়া আমাদের হিন্দু ধর্ম তো কিছু পুরা কাহিনীর সমষ্টি মাত্র। এ দিয়ে আজ কোনো ধর্মরাজ্য প্রতিষ্ঠা সম্ভব নয়। হলে সেটা হবে ধর্মের নামে স্বৈরতন্ত্র। ঠিক যেমন ছিল
মধ্যযুগে ইউরোপের যাজক রাষ্ট্রতন্ত্র। চরম বিরক্তিভাব ফুটে উঠেছিল জয়রাম রাঠোরের চোখে মুখে। বলল, এই কিছুক্ষণ আগে তুমি মুসলিম রাষ্ট্রের কথা বলেছ, তাহলে হিন্দু রাষ্ট্র হবে না কেন? স্যার, আমি মুসলিম রাষ্ট্রের কথা বলিনি, মুসলমানদের স্বাধীনতা সংগ্রামের কথা বলেছি। তবে যদি ধরে নেন মুসলমানদের স্বাধীনতা সংগ্রাম মুসলিম রাষ্ট্রের জন্যে, যেমন ভারত ভাগ হয়েছে পৃথক মুসলিম রাষ্ট্রের দাবিতে, তবু এখানে কথা আছে। মুসলমানদের ধর্মগ্রন্থে তাদের রাষ্ট্রনীতি আছে, যা সাংঘাতিকভাবে আধুনিক। সুতরাং মুসলিম রাষ্ট্র হতে পারে, কিন্তু আমাদের তো সে সুযোগ নেই। মাফ করবেন, রাজা দশরথ রামচন্দ্রের পিতা ও রামচন্দ্র যে রাজ্য পরিচালনা করেছেন তা নিজস্ব ধর্মচিন্তার ভিত্তিতে, ধর্মগ্রন্থের সুনির্দিষ্ট বিধানাবলীর ভিত্তিতে নয়। সুতরাং মানবরচিত নয় এমন সোর্স অব ল আমাদের নেই, যা মুসলমানদের আছে বলে তারা দাবি করে। তোমার সব তত্ত্বকথা রাখো ক্যাপ্টেন, তত্ত্বের চেয়ে বাস্তবতা বড়। বাস্তবতা বহুদূর এগিয়ে গেছে, তোমার চোখ নেই তাই দেখতে পাচ্ছ না। ডুবো পাহাড় দেখেছ? নিশ্চয় দেখার কথা। মহাসংঘ আজ ডুবো পাহাড়ের রূপ নিয়েছে, কিছুই দেখছ না তুমি। কিন্তু দেশ নামক সমুদ্রের সবটা জুড়ে রয়েছে ডুবো পাহাড়। কিছুই বুঝতে পারছি না স্যার, যা বলছেন তা কি ঠিক? অবশ্যই, কিন্তু স্যার আমার মনে হচ্ছে আমাদের পুরা কাহিনীর মতোই এ এক কল্পকথা। অল্পবুদ্ধি ভয়ঙ্কর ক্যাপ্টেন। জেনারেল হও, তারপর বুঝবে আমি যা বলছি তার অর্থ, বলল জয়রাম রাঠোর অনেকটা বিদ্রূপের কণ্ঠে। কথা শেষ করে মুহূর্তকাল থেমে আবার বলা শুরু করল, থাক এসব কথা, এসো এখনকার করণীয় বিষয়ে আলাপ করি। করণীয় আর কি স্যার? মিশন আমাদের সফল, এখন ব্যারাক অ্যাবাউট টার্ন। না না, কাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছা পর্যন্ত যার যে জায়গা সেখানে থাকতে হবে। তথাস্তু স্যার। শব্দটি শেখার জন্যে ধন্যবাদ। গভর্নর হাউসের খাস বৈঠকখানা। গভর্নর বিবি মাধব একটা সোফায় বসে আছেন, তার সামনে আরেক সোফায় আরও দুজন লোক বসা। কথা বলছিল বিবি মাধব। হ্যাঁ, আমাদের সামনে থেকে প্রধান বাধা, প্রধান শত্রু আহমাদ মুসা শেষ হয়েছে, কিন্তু আমাদের আসল কাজ একটু এগোয়নি। আহমাদ শাহ আলমগীর মুখ খোলেনি। সে মুখ না খুললে বাক্স পাওয়া যাবে না। বাক্স না পাওয়া গেলে আমাদের জন্য শিবাজী মহাপ্রভুর রেখে যাওয়া মহাভারত গঠনের নীল নকশা আমরা পাব না, এবং মোগলদের গোপন ধনভাণ্ডারও আমরা হাত করতে পারব না। দুটোই আমাদের চাই, একটা জাতির জীবন হিসাবে, আর একটা জাতির সমৃদ্ধির জন্যে। থামল বিবি মাধব। তার সামনের সোফায় বসে থাকা দুজনের একজনের চেহারা ভারতীয়, অন্যজন বিদেশি সেমেটিক চেহারা। বিবি মাধব থামতেই ভারতীয় চেহারার লোকটি বলে উঠল, এটা খুবই আশ্চর্যের যে এতদিনে সবকিছু করেও একজন লোকের কাছ থেকে কথা আদায় করা গেল না। অবিশ্বাস্য ঘটনা। অবিশ্বাসের কিছু নয় জেনারেল স্বামীজি। যে মৃত্যু চায়, কোনো নির্যাতন, কোনো ভয় তাকে বাধ্য করতে পারে না। জেনারেল স্বামীজির পুরো নাম জেনারেল জগজিৎ জয়রাম। 2 বছর আগে তিনি ভারতীয় সেনাপ্রধানের দায়িত্ব থেকে অবসর নিয়েছেন। অবসর নেয়ার পরেই তিনি শিবাজী সন্তান সেনার সদস্য হয়েছেন। আজ তিনি মহাসংঘ এর একজন মহা গুরুত্বপূর্ণ নেতা। তার নাম আজ জেনারেল স্বামী জগজিৎ জয়রাম মহাগুরু। মহাগুরু স্বামী শঙ্করাচার্য শিরোমণি গ্রিন ভ্যালি অপারেশনে নিহত হলে তার দায়িত্ব নিতে মহারাষ্ট্র থেকে তিনি এসেছেন। তিনি আন্দামানে মহাসংঘের দ্বিতীয় ব্যক্তি হিসাবে কাজ করছেন। বিবি মাধব থামলে জেনারেল স্বামীজি বলে উঠল, তাহলে উপায় কি? উপায় তার মানসিক প্রতিরোধ ভেঙে দেয়া। এ ধরনের আদর্শবাদীদের দৈহিক কষ্ট দিয়ে তাদের মানসিক প্রতিরোধ ভাঙা যায় না। আহমাদ শাহ আলমগীরের মা বোনের ইজ্জত আহমাদ শাহ আলমগীরের মতো লোকদের কাছে নিজ জীবনের চেয়ে লক্ষগুণ বেশি মূল্যবান। জেনারেল স্বামীজির কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কথা বলল বিদেশি চেহারার লোকটি। বিদেশি চেহারার লোকটির নাম ড্যানিয়েল ডেভিড। ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা সে। ইসরায়েলের সেরা চৌকস গোয়েন্দা কোলম্যান কোহেন আহমাদ মুসার হাতে নিহত হবার পর তার স্থানে কাজ করতে এসেছে ড্যানিয়েল ডেভিড। ড্যানিয়েল ডেভিড থামতে বিবি মাধব বলল, ওদের সন্ধান পাওয়া যাচ্ছে না। আহমাদ মুসা ওদের উদ্ধার করে নিয়ে গিয়েছিল উত্তর আন্দামানের গ্রিন ভ্যালিতে। আহমাদ মুসা সেখান থেকে চলে আসার পর
এবং বিস্ফোরণে বোটসহ ধ্বংস হবার পর কয়েকবার আমরা গ্রিন ভ্যালিতে গোপনে খবর নিয়েছি সেখানে আহমদ শাহ আলমগীরের মা বোনেরা নেই। আহমদ মুসাই তাদেরকে সরায় অথবা পরে তারা সরে যায়। তাদেরকে চারদিকে খোঁজা হচ্ছে, কিন্তু তারা কোথায় এ সম্পর্কে কোনো ক্লু আমরা এখনো পাইনি। থামল বিবি মাধব। তাহলে উপায়? তাদের খোঁজ পাওয়ার উপরে নির্ভর করছে আমাদের লক্ষ্য অর্জন, বলল জেনারেল স্বামীজি। সোফায় হেলান দিয়েছিল বিবি মাধব। জেনারেল স্বামীজি থামলেও বিবি মাধব সঙ্গে সঙ্গে কথা বলল না। তার চোখে মুখে গভীর চিন্তার ছাপ। ড্যানিয়েল ডেভিডের মুখেও কোনো কথা ছিল না। একসময় বিবি মাধব সোজা হয়ে সোফায় বসল, বলল, হ্যাঁ, আর কোনো উপায় না দেখে আমি একটা উপায় বের করেছি, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার মতো। সেটা কি? উদ্গ্রীব জেনারেল স্বামীজি জিজ্ঞাসা করল। সেটা বলার জন্য আমি আজ আপনাদের ডেকেছি। এটুকু বলে মুহূর্তের জন্য থামল বিবি মাধব। পরক্ষণেই শুরু করল আবার। আজ সকালে আমার মেয়ে আমার স্ত্রীর সাথে মন্দির থেকে আসার পথে কিডন্যাপ হয়েছে। কিডন্যাপ হয়েছে মানে আমি কিডন্যাপ করিয়েছি। থামল বিবি মাধব। জেনারেল স্বামীজি এবং ড্যানিয়েল ডেভিড দুজনের মুখ হা হয়ে গেছে বিস্ময়ে। তাদের মুখে কোনো কথা নেই। তাদের বিস্ফোরিত চোখ গভর্নর বিবি মাধবের উপর নিবদ্ধ। শুরু করল বিবি মাধব আবার। আহমদ শাহ আলমগীরের কাছ থেকে কথা আদায়ের শেষ, নিরাপদ ও অব্যর্থ ব্যবস্থা হিসাবে আমরা এটা করেছি। গলাটা পরিষ্কার করার জন্য একটু থেমেছিল। সেই সুযোগে ড্যানিয়েল ডেভিড বলে উঠল, আপনার মেয়ের কিডন্যাপ হওয়ার সাথে আহমদ আলমগীরের কাছ থেকে কথা আদায়ের কি সম্পর্ক রয়েছে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আছে আছে, আপনারা একটা বিষয় জানেন যে আমার মেয়ে ও আহমদ শাহ আলমগীরের সাথে একসাথে পড়ত। আহমদ শাহ আলমগীর ভালোবাসে আমার মেয়ে সুষমাকে, আর সুষমাকে টোপ হিসেবে ব্যবহার করতে চাই আহমদ শাহ আলমগীরের কাছ থেকে কথা আদায়ের জন্যে। কিভাবে? বলল ড্যানিয়েল ডেভিড। আহমদ শাহ আলমগীরের সামনে একটা নাটক করা হবে। তার কাছ থেকে যা জানতে চাওয়া হচ্ছে তা না বললে তার প্রেমিকা ধর্ষিতা হচ্ছে। এই হবে সে নাটক। আমার বিশ্বাস আহমদ শাহ আলমগীরের মা বোনকে ব্যবহার করে যে ফল পাওয়া যেত, এক্ষেত্রেও সে ফলই পাওয়া যাবে। বিবি মাধব বলল, কিন্তু আপনার মেয়ে এবং আহমদ শাহ আলমগীর দুজনেই এটা ধরে ফেলতে পারবে। তাদের এতদিনে জেনে ফেলা স্বাভাবিক যে আপনি বা আপনার সরকার আহমদ শাহ আলমগীরের আটক করার পেছনে রয়েছে, বলল জেনারেল স্বামীজি। আহমদ শাহ আলমগীর এ ব্যাপারে কিছুই জানে না, আমার মেয়েও নয়। সে কোনোভাবে সন্দেহ করলেও কিডন্যাপ হওয়ার পর নিশ্চিত হবে যে আমার পিতা কিংবা পিতার সরকার আহমদ শাহের কিডন্যাপের সাথে নেই। কিন্তু কিডন্যাপ নাটকে যে কোন পর্যায়ে তার কাছে প্রকাশ হয়ে পড়তে পারে বিষয়টা। তার পিতা বা পিতার সরকার তাকে একটা রক্তাক্ত নাটকের উপকরণে পরিণত করেছে, তখন সব পরিকল্পনা পণ্ড হয়ে যেতে পারে। তাছাড়া আপনার মেয়ে সব কথা প্রকাশ করে সমস্যা বাড়াতে পারে। আমি ভয় করছি, বলল ড্যানিয়েল ডেভিড। সেটাও আমি চিন্তা করেছি মিস্টার ডেভিড। 4 জন চৌকস মহিলা গোয়েন্দা সুষমাকে পাহারা দিয়ে রাখবে। অধিকাংশ সময় তাকে আমরা ঘুম পাড়িয়ে রাখব। প্রয়োজনীয় কয়েকটা কথার বাইরে কেউ একটা কথাও তার সাথে বলবে না। মহাসংঘের সুরক্ষিত অফিসগুলোতেই তাকে রাখা হবে। সুতরাং আপনি যে আশঙ্কা করছেন তার কোনো সম্ভাবনা নেই, বিবি মাধব বলল। কিন্তু মহামুনি স্যার, আহমদ শাহ আলমগীর যদি মুখ না খোলে, মুখ খোলার জন্য ধর্ষণের নাটক শুরু করতে পারে, তারপরও যদি মুখ না খোলে, নাটককে যদি শেষ পর্যায় পর্যন্ত নিতে হয়, বলল জেনারেল স্বামীজি। হঠাৎ মলিন হয়ে উঠল বিবি মাধবের মুখ, কিন্তু মুহূর্তে তা মিলিয়ে গেল। শক্ত হয়ে উঠল তার মুখ। তার মুখের পেশিগুলো যেন শক্ত পাথরের রূপ নিল। বলল, আহমদ শাহ আলমগীরের কাছ থেকে বাঞ্ছিত তথ্য আদায়ের জন্যে যে কোনো পর্যায় পর্যন্ত আমি যাব। মেয়েকেও আমি কুরবানি দেব। একটু থামল বিবি মাধব। তার মুখটি সহজ হয়ে এলো। বলল, তবে আমি মনে করি সে পর্যন্ত যেতে হবে না, তার আগেই কথা তার কাছ থেকে পাওয়া যাবে। ধন্যবাদ মহামুনি স্যার আপনাকে। আপনার এই ত্যাগের মনোভাব জাতির জন্য একটা মহান দৃষ্টান্ত এবং আমাদের জন্য একটা অফুরন্ত প্রেরণা। কিন্তু স্যার, আহমদ শাহ আলমগীর যদি বিষয়টা আসলেই না জানে, তাহলে বলবে কি করে? সেক্ষেত্রে আমাদের তো দুকুলই যাবে, বলল জেনারেল স্বামীজি। এমনটি ভাবার কোনো অবকাশ নেই। আহমদ শাহ আলমগীরের বাপ বেঁচে নেই, সুতরাং তাকে এটা জানতেই হবে। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তার কাছে তথ্যটা থাকবেই।
সেসব কথা বললেই আমরা সেটা বুঝতে পারব। ধন্যবাদ। ঠিক বলেছেন মহামনি স্যার, জেনারেল স্বামীজি বলল। বাই বাই, দ্য গ্রেট শিবাজির সেই দলিলে কি আছে আপনারা সেটা কি জানেন? বলল ড্যানিয়েল ডেভিড। মহাপ্রভু শিবাজি দলিলটি প্রণয়ের পর দ্বিতীয় যে ব্যক্তি এটা দেখেছেন তিনি তার পুত্র শম্ভুজি। শিবাজি মহাপ্রভু ও শম্ভুজির ডায়েরি থেকে দলিল সম্পর্কে কিছু জানা গেছে। শিবাজি মহাপ্রভু তার ডায়েরি এক জায়গায় লিখেছেন, 22 বছর বয়সকালে 1571 সালের বৈশাখ শুক্লা নবমী বৃহস্পতিবার মহারাষ্ট্রের এক পাহাড়ে স্বর্গীয় পুরুষ গুরু রামদাস স্বামীর কাছে পরমার্থ তত্ত্ব সম্পর্কে দীক্ষা লাভের পর দিব্য জ্ঞান লাভ হল। তাতে দেখলাম আমি যে রাজ্য ফেলে পাহাড়ে এসেছিলাম সে রাজ্য আসমুদ্র হিমাচল এবং সমগ্র দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াব্যাপী বিস্তৃত হয়ে মায়ের পবিত্র রূপ নিয়ে শুধু আমাকে নয়, আমার পেছনে দাঁড়ানো আর্য সন্তানদের ডাকছে। সে দিব্যজ্ঞানের নির্দেশে সে পাহাড়ে বসে মা রূপে সে সাম্রাজ্যের প্রতিষ্ঠা এবং প্রশাসনের জন্য একটা দলিল রচনা করলাম। তারপর রাজ্যে ফিরে এসে রাজপটে বসে মহাভারত এর সংগ্রাম শুরু করলাম। তার ডায়েরির সর্বশেষ বাক্য হিসাবে লিখেছেন, মহাপবিত্র দলিলটির মহাগুরুভার আমি পুত্র শম্ভুজিকে অর্পণ করে গেলাম। আর শম্ভুজি তার ডায়েরির এক জায়গায় লিখেছেন, বাপুজির মহাপবিত্র দলিলটি আমি সবচেয়ে নিরাপদ জায়গায় রেখেও রক্ষা করতে পারলাম না। মোগল সম্রাট আলমগীর আওরঙ্গজেব আমার মতো দলিলটিকেও বন্দী করে দিল্লি নিয়ে যাচ্ছে। দলিলটি সম্বন্ধে শম্ভুজির ডায়েরিতে আর কিছু পাওয়া যায়নি। আর শিবাজি মহাপ্রভু দলিলের বিষয় সম্পর্কে যেটুকু বলেছেন তার চেয়ে বেশি কিছু জানা যায়নি। থামল বিবি মাধব। আবেগে ভারী হয়ে উঠেছিল তার কণ্ঠ, গম্ভীর হয়ে উঠেছিল ড্যানিয়েল ডেভিডের মুখ। বলল, বুঝলাম, দলিলটা আমাদের 10 কমান্ডমেন্টসের মতোই আপনাদের কাছে মূল্যবান। অবশ্য আমাদের 10 কমান্ডমেন্টটা ডিভাইন। একটু থামল ড্যানিয়েল ডেভিড। একটা ঢোক গিলে সঙ্গে সঙ্গে সে আবার বলে উঠল, একটা সাম্রাজ্যের সীমা সেন্ট শিবাজি এঁকেছেন তার ডায়েরির ওই বক্তব্যে, আর দলিলে নিশ্চয় এটা আরও তিনি সুনির্দিষ্ট করেছেন। 16 শতকের এই চিন্তাকে আপনারা এখন বাস্তব মনে করেন? শুধু বাস্তব নয়, আমরা একে ধ্রুব মনে করি। আমরা সর্বশক্তি দিয়ে এর জন্যেই কাজ করছি। আমাদের মহাসংঘের এই একটাই লক্ষ্য। এর জন্য যা করা দরকার তা আমরা করব। আমার জীবনতুল্য সন্তান আমার মেয়েকে এ লক্ষ্যেই বলি দিতে রাজি হয়েছি, বলল বিবি মাধব। আবেগে পাই রুদ্ধ হয়ে উঠেছিল তার কণ্ঠ। স্যার, আপনাদের উদ্দেশ্যের প্রতি আমার আন্তরিক সম্মান, কিন্তু এত বড় উদ্দেশ্যের বাস্তবায়ন আপনাদের সংবিধান সরকারের ব্যবস্থা সহায়তা ছাড়া কিভাবে হতে পারে তা আমি বুঝতে পারছি না। আপনাদের সংবিধান ধর্মনিরপেক্ষ এবং আপনাদের সরকারকে সে সংবিধানকেই মানতে ঘট। আপনারা তাহলে কিভাবে শিবাজির মানে আর্য সন্তানদের মহাভারত গঠন করবেন? ড্যানিয়েল ডেভিড বলল, সংবিধান সরকার সবই জনতার জন্যে এবং জনতার দ্বারা, সুতরাং জনতা সবকিছুই পরিবর্তন করতে চায়, বলল বিবি মাধব। কিন্তু আপনাদের সমর্থিত দল তো জনতার সমর্থনে ক্ষমতায় গিয়েছিল, তারা তো কোনো পরিবর্তনই আনতে পারেনি, ড্যানিয়েল ডেভিড বলল। কমপক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যেতে হবে। সে সুযোগ আমাদের এখনো হয়নি। তাছাড়া প্রস্তুত হওয়ার কাজ আমাদের শেষ হয়নি, বলল বিবি মাধব। কি প্রস্তুতি? ড্যানিয়েল ডেভিড বলল, মহাসংঘের কাজ এখনো সব জায়গায় পৌঁছেনি। শিবাজি মহাপ্রভুর দলিল এখনো আমাদের হাতে আসেনি। ওটাই তো আমাদের মূল পাথেয় এবং ওটা আমাদের বাস্তবায়নের বিষয়ও, বলল বিবি মাধব। তাহলে তো দেখা যাচ্ছে আপনারা যা চান তা করবেন, তা এখনো নির্দিষ্ট নয় আপনাদের কাছেই, ড্যানিয়েল ডেভিড বলল। এ কথা ঠিক নয়। রামচন্দ্রের মহাভারত আমাদের সামনে আছে। আমরা যা করব আমরা তা জানি। শিবাজি মহাপ্রভুর নির্দেশনা সেটাকে আরও সুনির্দিষ্ট পূর্ণাঙ্গ করবে মাত্র, বলল বিবি মাধব। বুঝেছি, ধন্যবাদ। ওয়েলকাম মিস্টার ড্যানিয়েল। কথা শেষ করে উঠে দাঁড়ালো বিবি মাধব। বলল, আপনারা একটু বসুন, আরও কিছু কথা আছে, আমি ছোট্ট একটা কাজ ছেড়ে আসছি। ড্রয়িং রুম থেকে দ্রুত বেরিয়ে বিবি মাধব তার রেসিডেন্ট অফিসের দিকে ছুটল। জ্ঞান ফিরে আসার সাথে সাথে সুষমা রাও চোখ খুলে এক ঝটকায় উঠে বসল। দেখতে পেল একটু দূরে ঘরের ঠিক মাঝখানে 4 জন মুখোশধারী মহিলা মেঝেতে বসে চাদর পেতে তাস খেলছে। তাদের প্রত্যেকের পাশে একটি ছোট্ট রিভলভার।
মনে পড়ল সুষমা রাওয়ের। সে মন্দির থেকে মায়ের সাথে তাদের বাড়ির দিকে আসছিল। মন্দিরটা তাদের বাড়ির পাশে এবং তা তাদের গভর্নর হাউসের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই। বাড়ি ও মন্দিরের মাঝামাঝি জায়গায় তারা আসতে একটা মাইক্রো তীর বেগে এসে তাদের পাশে দাঁড়ায়। মাইক্রো থেকে মুখোশধারী কয়েকজন নেমে তার উপর ঝাঁপিয়ে পড়ে। একজন তার মুখে একটি রুমাল চেপে ধরে, অন্যেরা তাকে চ্যাংদোলা করে তুলে নেয় মাইক্রোতে। রুমাল থেকে একটা মিষ্টি গন্ধ তার নাকে প্রবেশ করে। তারপর আর কোনো কিছুই তার মনে নেই। আতঙ্কের এক প্রবল চাপ নামে তার মনের উপর। শাবানুরা যেভাবে কিডন্যাপ হয়েছিল, তাহলে সে ওইভাবে কিডন্যাপ হয়েছে। শরীর ও মন তার থরথর করে কেঁপে উঠল। চারজন মুখোশধারী মেয়ের দিকে তাকিয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, কে আপনারা? আমাকে কেন ধরে এনেছেন? তারপর হাত পায়ের বাঁধনের দিকে চেয়ে কান্না জড়িত কণ্ঠে বলল, আমি কি অপরাধ করেছি? চারজন মুখোশধারীর কেউ কোনো কথা বলল না, ফিরেও তাকালো না তার দিকে। কেন, কি করেছি আমি? ছেড়ে দাও আমাকে, কান্নার সাথে বলল সে। এবার মুখোশধারীদের একজন পাশে রাখা রিভলভার তুলে নিয়ে তার দিকে ঘুরল, হাত উঠালো উপরে। তর্জনী তার রিভলভারের ট্রিগারে চাপল সে ট্রিগার। একটা গুলি বেরিয়ে সুষমা রাওয়ের চুল ছুঁয়ে গিয়ে বিদ্ধ করল পেছনের দেয়ালকে। বুকফাটা আতঙ্কে সুষমা রাওয়ের চোখ দুটি বিস্ফারিত হয়েছিল। মাথার উপর দিয়ে গুলি চলে গেলেও বেঁচে যাওয়ার কোনো স্বস্তি তার চোখে মুখে ফুটে উঠল না। বুঝল সে, এরা পাখির মতো মানুষও মারতে পারে। এবার গুলি তার চুল ছুঁয়ে গেছে, পরের গুলি হয়তো মাথা ভেদ করে যাবে। কারা এই নিষ্ঠুররা? যারা শাহবানুদের কিডন্যাপ করেছিল, যারা আহমদ শালমগীরকে কিডন্যাপ করেছে, যারা ডজন ডজন মানুষকে আন্দামানে খুন করেছে, এরাই কি এরা? কিন্তু তারা আমার জন্য মেয়ে প্রহরী দিয়েছে কেন? মেয়ের জন্য মেয়ে প্রহরী এমন নীতিবদ্ধ তাদের থাকার কথা নয়। আসলে এরা কারা? এ সময় ঘরের একটা মাত্র দরজা নিঃশব্দে খুলে গেল। ঘরে প্রবেশ করল বিশাল বাপু একজন মহিলা। তার পেছনে সৈনিকের পোশাকধারী একজন পুরুষ, দুজনের মুখে মুখোশ। মহিলার হাতে রিভলভার আর সৈনিকের হাতে স্টেন গান। সুষমা বুঝল সৈনিক লোকটি পদস্থ মহিলাটির গার্ড। কি ঘটনা? গুলি কেন? ঘরে ঢুকেই পড়ল মহিলাটি। ভেতরের চারজন মহিলা বিশালবাবু মহিলাটিকে ঘরে ঢুকতেই তাকে দুহাতে নমস্কার করছিল। তার প্রশ্নের উত্তরে একজন বলল, মহামাতাজি, মেয়েটি কান্না জুড়ে দিয়েছিল, থামিয়ে দেওয়ার জন্য ওই ব্যবস্থা করেছি আমরা। ভেরি গুড, বলল বিশালবাবু মহিলাটি। ধন্যবাদ মহামাতাজি, সেই মেয়েটিই বলল। তবে দেখো, এখনই গুলিটা যেন মাথায় ঢুকে না যায়। তার ডার্লিংয়ের কাছ থেকে যদি কথা আদায় করে দিতে পারে তাহলে দুজনের মুক্তি, আর কথা আদায় করে দিতে না পারলে তাকে মরার আগেই মরতে হবে, তারপরে এক সময় আসল মরণ, বলল বিশালবাবু মহিলাটি। বিশালবাবু মেয়েটির কথা শুনে কৌতূহল ও আশা জাগল সুষমা রাওয়ের মনে। বলল, আমার ডার্লিং কে সে ম্যাডাম? বিশালবাবু মেয়েটি লক্ষ্য করে বলল, সুষমা রাও। কেন, আহমদ শাহ আলমগীর? সে তোমার প্রেমিক নয়? সুষমা রাও মহিলাটির প্রশ্নের জবাব না দিয়ে বলল, তার কাছ থেকে কি কথা আদায় করতে হবে? একটি বাক্সের কথা। বাক্সটি তার বাসায় কোথায় লুকানো আছে, আমরা সেই বাক্সটি চাই, বলল বিশালবাবু লোকটি। বাক্সের জন্যই কি তাকে ধরেছেন? সুষমা রাও বলল, হ্যাঁ তাই। ওদের বাড়িতে তো এখন কেউ নেই, বাক্সটি আপনারা খুঁজে নিতে পারেন। আমরা আগেই খুঁজেছি, না পেয়েই তো তাকে ধরা হয়েছে। বাক্সের কথা উনি আপনাদের বলছে না? বলছে না, সে মানুষ নয়, একটা পাথর। এত আঘাতে পাথরও ভেঙে যেত, কিন্তু তাকে মুখ খোলানো যায়নি। মুহূর্তেই মুখ ফ্যাকাশে হয়ে গেল সুষমা রায়ের। বেদনার এক প্লাবন নামল তার চোখে মুখে। ছলছলে উঠল তার দু চোখ। এক অসহনীয় যন্ত্রণা ছড়িয়ে পড়ল বুক থেকে সর্বত্র। একটু সময় নিয়ে বলল, বাক্সটি কি এমন গুরুত্বপূর্ণ যে জন্য তাকে কিডন্যাপ করেছেন, নির্যাতন করছেন? ওর মধ্যে আমাদের প্রাণ আছে, ও বাক্সটা আমাদের। বাক্সটা আপনাদের হলে উনি দেবেন না কেন? সেটাই তো আমাদের কথা, দেবে না কেন? সে মরতে রাজি, কিন্তু বাক্সের ব্যাপারে মুখ খুলতে রাজি নয়। মুখ মলিন হয়ে গেল সুষমা রাওয়ের। মরতে রাজি, কিন্তু বাক্স দিতে রাজি নয়, তাহলে কি বাক্সটি তাদের জন্যও মূল্যবান? বাক্সটি কি? সুষমা রায়ের ভাবনায় ছেদ পড়ল মহিলাটির কথায়। সে বলছে, বাক্সটা তুমি আমাদের আদায় করে দাও, এজন্য আমরা তোমাকে এনেছি। যদি এমনই হয় যে তিনি মরতে রাজি, বাক্স দিতে রাজি নয়, তাহলে আমার কথায় তা তিনি অবশ্যই দেবেন না। সে তোমাকে ভালোবাসে।
যদি তাই হয় তিনি যা চান আমি সেটার জন্য চাপ দেব কেন? আর অন্যায় কথা তিনি শুনবেন কেন? আর ভালোবাসলে যে সব কথা শুনতে হবে, মানতে হবে, এটা তো স্বাভাবিক নয়। হ্যাঁ, ওটা স্বাভাবিক, কিন্তু আমরা অস্বাভাবিকটা চাচ্ছি। তুমি অবশ্যই তাকে বলবে, তাকে শুনতেও হবে এবং শুনবেই। বিস্ময় নামল সুষমা রায়ের চোখে মুখে। বলল, শুনবেই? এ কথা কেমন করে বলছেন ম্যাডাম? সঙ্গে সঙ্গে জবাব দিল না মহিলাটি। সে হো হো করে হেসে উঠল, কিন্তু সেটা যেন হাসি নয়, একটা বিকৃত চিৎকার। তার চোখে মুখে লালসার বন্যা। তার চিৎকার ও চেহারা দেখে আঁতকে উঠল সুষমারাও। বিশালবাবু মহিলাটি একটু সময় নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, সে চোখের সামনে তার সুন্দরী প্রেমিকা ধর্ষিত হচ্ছে এটা দেখতে চাইবে না। সুতরাং কোনো অসুর পুরুষ তোমার দেহের কাপড় টুকরো টুকরো করে ছিঁড়ে নেকড়ে যেমন শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে, সেভাবে তোমার উপর ঝাঁপিয়ে পড়বে। তখন তার মুখ থেকে বাক্সের কথা সুরসুর করে বেরিয়ে আসবে। মহিলাটির কথা শেষ না হতেই থরথর করে কেঁপে উঠছে সুষমা রায়ের দেহ। সে বুঝতে পারল ওরা কি ষড়যন্ত্র করছে। ভয় ও আতঙ্কে কুঁকড়ে গেল তার দেহ। আবার হেসে উঠল মহিলাটি, কুৎসিত হাসি। বলল, এখনই কুঁকড়ে অর্ধেক হয়ে গেছ? তখন কেমন হবে অবস্থা? আর তোমার সে অবস্থা দেখে কি অবস্থা হবে তোমার প্রেমিকের? কোনো কথা বলল না সুষমা রাও। চোখ বন্ধ করেছে সে। তার মনে হচ্ছে সে এক গহীন জঙ্গলে। চারদিক থেকে তাকে ছিঁড়ে খাবার জন্য নেকড়েরা তার উপর ঝাঁপিয়ে পড়ছে। শ্বাসরুদ্ধকর অবস্থায় মনে পড়ল আহমাদ মুসার কথা। তিনি কি জানতে পারবেন তার কিডন্যাপ হওয়ার কথা? আর সুষমা রায়ের ভাবনা ছিঁড়ে গেল আবার বিশালবাবু মহিলাটির অট্টহাসিতে। হাসতে হাসতে বিজয়ীর ভঙ্গিতে সে বেরিয়ে গেল ঘর থেকে। ঘরের দরজা বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে। সুষমার দেহটা লুটিয়ে পড়ল খাটিয়ার উপর। উপকূলের শক্ত পাথরটাতে মাথা রেখে অবসন্ন দেহটাকে এলিয়ে দিয়ে মরার মতো পড়ে থাকল আহমাদ মুসা। শরীরে তার এক ফোঁটা শক্তিও যেন অবশিষ্ট নেই, কিন্তু মাথা তার সক্রিয়। উপকূলের স্পর্শ পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল সে।